এমন একটা জায়গায় যে আপনি সমস্ত কিছু দিয়ে দেন, গলাটাও কেটে ফেলেন, তাহলেও আপনার সন্তুষ্ট করা যাচ্ছে না, মন পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। দেখুন, আমি খুব অবাক হয়েছি যখন দেখলাম যে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির পক্ষ থেকে একটি আহ, আহ, একটি বার্তা প্রদান করা হয়েছে যে আপনার মানে যে প্রচারণাটি বাংলাদেশে চলছে ভারত বিরোধী, এটি তাদের নজরে এসছে এবং তারা এই বিষয়টি প্রাকৃতিক ভাবে ঘটছে অতিবৃষ্টির কারণে, সুতরাং এর এটা নিয়ে রাজনীতি করার সুযোগ ইত্যাদি এরকম একটা বার্তা তারা প্রদান করার চেষ্টা করছে। তার মানে আমাদের এখানে যে জন বিক্ষোভটা তৈরি হয়েছে, আমার আলমা মাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। আমার পূর্বতন কর্মস্থল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও কিন্তু মধ্যরাতে মিছিল বের করেছেন এই প্রাকৃতিক দুর্যোগে ভারতের যে ইনভলভমেন্ট সেই বিষয়টি আপনার ফোরফ্রন্টে নিয়ে এসে, এবং এইটি ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে, মানে বিষয়টা রিচ আদূর পর্যন্ত পৌঁছেছে। আমার মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম ভারত তার রিয়াকশন ব্যক্ত করেছে এবং বাংলাদেশকে তারা কগনিজেন্সে নিচ্ছে, বাংলাদেশের গুরুত্ব অনুভব করা শুরু করেছে। এখন আর ইগনোরেবল একটা পেরিফেরাল লিটারাল স্টেট হিসেবে তারা বাংলাদেশকে ট্রিট করছে না। এটি হচ্ছে সবচেয়ে বড় অর্জনের জায়গা, এটি আমরা যাতে ভুলে না যাই। আর বিষয়টা হচ্ছে জনসংখ্যার দিক থেকে আমরা কিন্তু একেবারেই ইগনোর করার মতো দেশ নয়। আপনার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আমাদের অনেক। উই আর অ্যাক্টিং অ্যাজ এ ব্রিজ বিটুইন সাউথ এশিয়া এন্ড সাউথ ইস্ট এশিয়া, এটা আমাদের খেয়াল রাখা দরকার। আর এর পাশাপাশি আপনার ভারতের সঙ্গে আমাদের যেমন কোহিবিট করার একটা বিষয় আছে, চারদিকে ভারত অলমোস্ট, তেমনি ভারতও কিন্তু সাংঘাতিক ক্রমে ভালনারেবল। বাংলাদেশ এর বদলে যদি বৈরী বাংলাদেশ এখানে এসে অবস্থান করেন, আপনি একটা সময় মনে আছে যে যখন বাংলাদেশের কর্ণধার ছিলেন শহীদ জিয়া আর পাকিস্তানের কর্ণধার ছিলেন জেনারেল জিয়াউল হক, এবং মজা করে ভারতীয় সাংবাদিকরা বলতেন যে ভারতের দুর্ভাগ্য এমন যে ভারতের দুই ঘাড়ে দুই জিয়া অবস্থান নিয়ে বসে আছে, মানে শেয়ানে শেয়ানে এই রকমের একটি অ্যাসেসমেন্ট তাদেরকে কগনিজেন্সে নিতে হয়েছে বা হয়েছিল। এখন ক্রমে ক্রমে আমরা নতজানু পলিসি পার্সু করবার কারণে এমন একটা জায়গায় যে আপনি সমস্ত কিছু দিয়ে দেন, গলাটাও কেটে ফেলেন, তাহলেও আপনার সন্তুষ্ট করা যাচ্ছে না, মন পাওয়া যাচ্ছে। মানে পলিসিটা এরকম, মেরেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেবো না, প্রেম দিয়ে বৈষ্ণবে উজাড় হয়ে যদি যান, মানে বডি পলিটিকটা এমন, এখানে আপনার মূল্যায়নটা হবে না। সেই বিষয়টা কারণেই ভারত এই রং পলিসিটা পার্সু করেছে উইথ ডিউ রেসপেক্ট। কারণ সমস্ত যাবতীয় যা কিছু তাদের বিষয় আশয় ছিল, যতগুলো ডিম ছিল সবগুলো শেখ হাসিনা বাস্কেটে রেখে দিয়েছিলেন, আওয়ামী লীগের বাস্কেটে রেখে দিয়েছিল। তার ফলে হাতে হাতে সেই ফলটা পেতে হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, আপনার এই যে ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে যে সমস্যাটা, এটার সূত্র সার্কে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে যখন সার্ক গঠিত হল এই অঞ্চলের এই সমস্যাগুলো মোকাবেলা করবার জন্য, সেখানে ভারত নক্তা দিয়ে দিল যে দুই দেশের কোনো সমস্যা থাকলে সেটা বাইল্যাটারালি ডিল করতে হবে, এই ফোরামে আনা যাবে না। খেয়াল করে দেখেন, একেবারে চাণক্য কৌটিল্য বুদ্ধি যাকে বলে সেটা প্রযুক্ত করে দেয় সার্ক, কিন্তু শেষ অব্দি যে প্রতিশ্রুতি নিয়ে ইমার্জ করেছিল সেটি কিন্তু পরিপূরণ করতে পারে। এবং এর ফলে আমাদেরকে আপনার এই সার্কের যে পরিপূর্ণ আপনার যে প্রতিশ্রুতি এবং যে সম্ভাবনা, সেটা কিন্তু আমরা তার বেনিফিটটা পাইনি। আমাদেরকে পার্মানেন্ট সলিউশনে আসতে হলে অতি অবশ্যই বাইল্যাটারাল এই ঘেটক থেকে বেরিয়ে আপনার নেপাল, ভুটান, চীন, এমনকি মিয়ানমার, ভারত সবাইকে নিয়ে অন বোর্ড
আমাদেরকে কিন্তু সলিউশন খুঁজতে হবে। চিরবৈরী দেশ পাকিস্তান এবং ভারত যদি পঞ্চনদীর পানির হিস্সা সুন্দরভাবে অ্যামিকেবলি ওয়ার্ল্ড ব্যাংকের পৌরোহিত্যে দীর্ঘদিন ধরে ম্যানেজ করতে পারে এবং বিশ্বের সেরা বাসমতি চাল প্রডিউস করতে পারে উভয় অংশে পাঞ্জাবের, তাহলে আমরা কেন ফেল করলাম? আমি তো মনে করি ভারতের চেয়ে সবচেয়ে বেশি দায় আমাদের। আমরা বরাবর নতজানু পলিসি পার্সু করার অপশনে গেছি, তার ফলেই আমরা অপাঙ্ক্তেয় থেকেছি, আমাদের মূল্যায়নটা সঠিকভাবে হয়। একদম চমৎকার। কিন্তু ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, এখন বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, এই সরকারের পক্ষে কতটা শক্তভাবে এগুলিকে আদায় করা সম্ভব বলে মনে করছেন এবং তারা কতটুকু ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মনে করেন? এবং যে কয়েকদিনের যাবত আমরা ভারতের ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজারের যে অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি, এতে আপনার কতটা আশাবাদী? মানে এই সরকারকেই কি আসলে এই ঝুলন্ত বৈষম্যমূলক যে দ্বিপাক্ষিক ইয়েগুলি ডিল চুক্তি থেকে শুরু করে অন্যান্য অনেক লেনদেন রয়েছে, এগুলিকে কি আপনি সঠিকভাবে সমাধান করার সুযোগ রয়েছে কিনা? আজকে খুব ছোট্ট করে 2 লাইনে পর্ব শেষ করবেন। দেখুন, মানে সান অফ দ্য সয়েল, একমাত্র নোবেল লরেট, তিনি এখন রাষ্ট্র ক্ষমতায়, সরকার প্রধান। ভবিষ্যতে আবার কবে একজন নোবেল লরেট এই হাল ধরবেন সেটা নিশ্চিত করে বলা মুশকিল। তো ফলে নাও আর নেভার আমাদের রাষ্ট্র মেরামতের যাবতীয় যত কাজকর্ম আছে জাম্পস্টার্ট বেসিসে এখন সেগুলো শুরু এবং শেষ করতে হবে। এবং লম্বা সময় পেলে লম্বা অনেকগুলো চ্যালেঞ্জও আমাদের সামনে আসবে এবং দীর্ঘসূত্রিতার জন্ম হতে পারে, সেটা আমাদেরকে ভারাক্রান্ত করে তুলতে পারে। আর বাঙালি মাত্রই আপনার ধৈর্য কম, তৎক্ষণ সমাধান চাইতে আমরা অভ্যস্ত। ফলে খেয়াল করে দেখবেন আমাদের পলিটিক্যাল যে ফোর্সেস গুলো এই সরকারকে ক্ষমতায় রাখবার ক্ষেত্রে, ক্ষমতায় আনবার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, সেখানে ইউনিটিটা বজায় রাখা এবং আপনার যে এক্সপেকটেশন সেটা দ্রুত যাতে পরিপূরণ করা যায়, সেই জন্যই অহরাত্রি কাজ করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। এবং মনে রাখতে হবে এই সরকারটি কিন্তু নিরপেক্ষ সরকার নয়, আপনার অন্তর্বর্তী সরকার। এবং ডেফিনেটলি আপনার শুরুতেই আমরা দেখেছি আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকার, তিনি আওয়ামী লীগ বাদে বাকি সকল দল যারা প্রকাশ্য রাজনীতি করেন তাদের সঙ্গে তিনি অন বোর্ড তাদেরকে নিয়েছেন, কনসাল্ট করেছেন এবং তার উপর ভিত্তি করে এই সরকারটি সাজানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন আমাদের দেশপ্রেমিক সেনা বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। সুতরাং যারা ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছেন তারা তো স্বভাবতই বৈরী আচরণ করবেন, অত্যন্ত স্বাভাবিক, এবং তাদের কোঅপারেশন থাকবে একেবারে ন্যূনতম, হয়তোবা সেটাও পাওয়া যায় কিনা সন্দেহ। তাদের অ্যানিমোসিটি, তাদের যে বেলিজারেন্ট অ্যাটিটিউড, সেটা কখনোই গঠনমূলক কোনো অবস্থায় দাঁড়াতে সহায়তা করবে বলে মনে হয়। আপনাকে ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ আলোচনাটি হলো। আমার কাছে মনে হয় ভারতের সাথে দ্বিপাক্ষিক অন্ততপক্ষে পানি নিয়ে এবং অন্যান্য আমাদের সাথে যে বর্ডার বা সীমান্ত সংক্রান্ত যেসব চুক্তিগুলি রয়েছে, যেসব বৈষম্যমূলক অনেক কিছুই রয়েছে, এগুলিকে সমাধান করার ক্ষেত্রে আমরা মোটামুটি একটা আলোচনা করলাম যে এই সরকারের পক্ষে অনেক কিছু সম্ভব।